হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাধ্যমিক ম্যাথ ক্লাস 10। আমরা এই সিরিজে লম্ববৃত্তাকার চোঙ এই চ্যাপ্টারটি কমপ্লিট করছিলাম। এটা আমাদের পার্ট 2 ভিডিও। পার্ট 1 ভিডিও এর আগে দেওয়া হয়েছে, তোমরা সেটা দেখে নিয়ে তারপরে এই ভিডিওটা দেখবে। তো আমরা এর আগে পর্যন্ত করেছিলাম কোষে দেখি 8-এর 9 পর্যন্ত। আজকে চলো 10 থেকে করা যাক। কি বলেছে 10-এরটা? এটি লম্ব চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং আয়তন 924 ঘনমিটার হলে ওই স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা হিসেব করে লিখি। অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল বলে দিচ্ছে, আয়তন বলে দিচ্ছে। এখান থেকে আমাকে ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা এই দুটো বের করতে হবে। তাহলে আমি বক্রতলের ক্ষেত্রফলের সূত্র জানি আর আয়তনের সূত্র জানি, সেইটা দিয়ে আমি এখান থেকে ক্যালকুলেশন করে বের করতে হবে। চলো করা যাক। দেখো আমি লিখলাম, ধরি চোঙটির ব্যাসার্ধ আর মিটার এবং চোঙটির উচ্চতা এইচ মিটার। তাহলে এখান থেকে বলতে পারি যে আমি অতএব আয়তন আয়তন সমান কি সূত্র মনে আছে নিশ্চয়ই, পাই আর স্কোয়ার এইচ। এটা সমান সমান কত বলে দিয়েছে, 264। সরি, এইখানে লিখবো না, এত ঘনমিটার। তাহলে লিখবো অতএব 22/7 ইন্টু আর স্কোয়ার এইচ, এটা সমান হচ্ছে 264, তাই তো? তাহলে এবার এখান থেকে আমি আর স্কোয়ার এইচ সমান কত বলতে পারি, 264 ইন্টু 7/22। এটা দেখো, এবার এটা কাটাকাটি করলে 22 দিয়ে কাটলে 22 × 22 44 হলো, 22 দুগুণে 40 মানে 84। আর আমি আর স্কোয়ার এইচ ইকুয়ালস টু বলতে পারি 7×12 = 84, তাই তো? এটাকে আমি দিলাম 1 নম্বর। আবার বক্রতলের ক্ষেত্রফল 2πr/h বর্গমিটার, বক্রতলের ক্ষেত্রফল। তাহলে অতএব আমি বলতে পারি যে 2πr/h এটা সমান সমান হচ্ছে, ওফো একটু, বক্রতলের ক্ষেত্রফলটা 264 আর এইটা হবে 924, সরি। তাহলে এটা হবে 22/7 ইন্টু আর স্কোয়ার এইচ, এটা সমান সমান বলে দিচ্ছে 924। আয়তনটা আমি একটু দেখতে ভুল করেছিলাম, আর স্কোয়ার এইচ ইকুয়ালস টু 924 ইন্টু 7/22। ঠিক আছে? তাহলে এটা কত দিয়ে কাটবে, 22 দিয়ে কাটো, 4/22 44 হলো, 22 গুণে 44। তাহলে আর স্কোয়ার এইচ এটা ইকুয়ালস হয়ে গেলো 42 ইন্টু 7, গুণ করার দরকার নেই। ঠিক আছে, এইটাকে দিলাম আমি 1 নম্বর। আচ্ছা, এটা হয়ে গেল। তাহলে আর এইচ সমান কী দাঁড়াচ্ছে, 264। আচ্ছা, এটা পাই, তার মানে 22/7 আছে, তাহলে এটা হয়ে যাবে 7/22 আর এই দুইটা এখানে চলে আসবে। তাহলে দেখো 22 দিয়ে আগের বার কেটেছিলাম, কত ছিল 12, এটা 2 দিয়ে কাটলে 6, মানে এটা হয়ে যাবে 42। তাহলে অতএব আর এইচ ইকুয়ালস টু হচ্ছে 42। আর আর স্কোয়ার এইচ মানে কত বেরিয়েছিল আমার, 42 × 7। তাহলে এখান থেকে লিখতে পারি যে অতএব আর এইচকে লিখতে পারি, আর স্কোয়ার এইচকে লিখতে পারি আর এইচ ইন্টু আর, এটাকে সমান সমান 42 × 7। তাহলে আর এই আর এইচের ভ্যালু বেরোচ্ছে 42, তাহলে 42 ইন্টু আর, এটা সমান 42 × 7। আর আর ইকুয়ালস টু 7, এই জন্য দেখো আমি গুণ করে নিই, এখানে এখানে কেটে গেল, কত সুন্দর। তাহলে আর সমান 7, তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলাম। এবার যদি এটা 2 নম্বর, আর সমান যদি 7 হয় তাহলে এইচ সমান কত হয়, 42/7 মানে 6। তাহলে লিখতে পারি অতএব ব্যাসার্ধ না, ব্যাস হবে তাহলে 6 ইন্টু 2 মিটার, ব্যাস হবে 7 ইন্টু 2 মিটার, তখন ব্যাসার্ধ 7, তাহলে 7 ইন্টু 2 সমান 14 মিটার। উচ্চতা হবে তাহলে 6 মিটার। উত্তর হয়ে গেল। তাহলে কি না, আমি দুটো তুলনা করলাম, দুটো বের করে দুটো তুলনা করলে আমার উত্তর চলে আসবে। 11টা বলেছে 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতির ট্যাঙ্ক জলপূর্ণ আছে। ঠিক আছে, 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি পাইপ দিয়ে মিনিটে 225 মিটার বেগে জল বের হয়। তাহলে 36 মিনিটে ট্যাঙ্কটির সমস্ত জল বেরিয়ে যায়। ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য কত সেটা নির্ণয় করতে হবে। অর্থাৎ এর আগে এরকম একটা অঙ্ক করেছিলাম, একটা ট্যাঙ্ক আছে লম্ববৃত্তাকার চোঙ আকৃতি, তার উচ্চতাটা বলে দিচ্ছে, ব্যাসটা আমি জানি না, সেটা বের করতে হবে। এবং সম্পর্কটা কি বলে দিচ্ছে না, আর একটা পাইপ আছে, সেই পাইপটার ব্যাসের দৈর্ঘ্য বলেছে 6 সেন্টিমিটার এবং ওই পাইপ দিয়ে মিনিটে 225 মিটার বেগে জল বেরোয়। তাহলে আমি মিনিটে জল কতটা বেরোচ্ছে তার আয়তন বের করতে পারবো।
এখান থেকে এই 225 থেকে মানে 225 মিটার জল বেরোবে মানে কি 1 মিনিটে জল স্তম্ভের উচ্চতা হচ্ছে 225 মিটার। তো সেটাকে মিটারটাকে ডেসিমিটার সবগুলোকে ডেসিমিটার করে নিতে হবে, তাহলে আমি 1 মিনিটে কত লিটার জল বেরোয় সেটা বেরিয়ে যাবে। তাহলে 36 মিনিটে ট্যাঙ্কটি খালি হয়ে যায়, তাহলে 36 মিনিটে কত লিটার জল বেরোয় সেটা আমি বের করতে পারবো এখান থেকে। তাহলে 36 মিনিটে যতটা জল বেরোয় সেটাই ট্যাঙ্কে পুরোপুরি জল ছিল, তাহলে ওইটাই ট্যাঙ্কের আয়তন। তাহলে 36 মিনিটে জলের আয়তন সমান ট্যাঙ্কের আয়তন। এইখান থেকে আমি ট্যাঙ্কের ব্যাসটা পেয়ে যাবো। দেখো আমি লিখেছি ট্যাঙ্কের উচ্চতা বলে দিয়েছে 9 মিটার সমান 90 ডেসিমিটার, আর ধরি ট্যাঙ্কের ব্যাসার্ধ 8 ডেসিমিটার। ঠিক আছে, তাহলে ট্যাঙ্কের আয়তন কত হবে লম্ববৃত্তাকার যেহেতু, তাহলে পাই আর স্কোয়ার এইচ মানে পাই ইন্টু পাই মানে 22/7 ইন্টু আর স্কোয়ার মানে জানি না, আর স্কোয়ার লিখা হয় জন্য ইন্টু 90 মানে এইচটা 90 এত ঘন ডেসিমিটার, তাহলে এটা হলো ট্যাঙ্কের আয়তন। এইবার আমি করব কি, পাইপের বলে দিচ্ছে পাইপের ব্যাস সমান কত 6 সেমি, 6 সেমি, তাহলে ব্যাসার্ধ কত হবে, দেখো পাইপের ব্যাস 6 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে 3 সেন্টিমিটার, কিন্তু আমাকে ডেসিমিটারে করতে হবে সবগুলো। তাহলে 3/10 ডেসিমিটার হয়ে গেল। তাহলে 1 মিনিটে পাইপে নির্গত জলস্তম্ভের উচ্চতা 225 মিটার, অর্থাৎ 1 মিনিটে পাইপ থেকে যে পরিমাণ জলটা বেরোয় যে দৈর্ঘ্যের সেটা হচ্ছে ওর উচ্চতা। তাহলে 1 মিনিটে পাইপে নির্গত জলস্তম্ভের উচ্চতা হচ্ছে 225 মিটার সমান 2250, একে 10 দ্বিগুণ করে 2250 ডেসিমিটার। তাহলে এবার আমি 1 মিনিটে জলের আয়তন কত, পাইপ থেকে নির্গত জলের আয়তন কত সেটা বের করতে পারবো। তাহলে দেখো 1 মিনিটে পাইপ থেকে নির্গত জলের আয়তন, তাহলে 1 মিনিটে কতটা জল বেরোচ্ছে, 22/7 ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ মানে পাই আর স্কোয়ার এইচ এত ঘন ডেসিমিটার, তাহলে 1 মিনিটে বেরোচ্ছে। তাহলে এবার 36 মিনিটে কতটা বেরোচ্ছে সেটা আমি বের করতে পারবো, এটা ইন্টু 36 করলেই। দেখো 36 মিনিটে পাইপ থেকে নির্গত জলের আয়তন হচ্ছে এইটাই যেটা ছিল ইন্টার ইন্টু 36, তাহলে এতটা জল বেরিয়ে যাচ্ছে, এত ঘন ডেসিমিটার মানে এত লিটারই হবে, তার মানে 1 ঘন ডেসিমিটার 1 লিটার। তাহলে এইবার পাইপের থেকে 36 মিনিটে যতটা জল বেরিয়ে যাচ্ছে সেটাই হচ্ছে ট্যাঙ্কের সম্পূর্ণ জল, কারণ ট্যাঙ্কে সমস্ত খালি হয়ে যাচ্ছে ট্যাঙ্কটা। তাহলে ট্যাঙ্কটা এতটা জল ছিল, তাহলে এবার ট্যাঙ্কে এতটা জল ছিল মানে ট্যাঙ্কটা ভর্তি ছিল তো পুরোপুরি। তাহলে এবার এইটাই ট্যাঙ্কের আয়তন, আর ট্যাঙ্কের আয়তন আমি এখানে বের করেছিলাম, দেখো ট্যাঙ্কের আয়তন এই যে 22/7 আর স্কোয়ার 90। তাহলে এবার বলতে পারি শর্ত অনুসারে যে এইটা সমান এইটা, যেহেতু এইটা বেরিয়ে যাচ্ছে, তাহলে হয়তো শর্ত অনুসারে বলতে পারি যে এইটা ট্যাঙ্কটির আয়তন সমান এটা জলের আয়তন সমান হবে। তাহলে এখান থেকে দেখো কাটাকাটি করলে আর স্কোয়ার সমান সমান কী দাঁড়াচ্ছে, 22/7 আউট হয়ে গেল। তাহলে এখানে আছে 3/10, এখানে আছে 3/10, এখানে 22/50, আচ্ছা ইন্টু 36 আছে, এইখানে নিচে চলে এলো এই 90টা। ঠিক আছে, তাহলে এখান থেকে আর স্কোয়ার দাঁড়াবে, এটা নিজেরা কাটাকাটি করবে দেখবে এটার উত্তর আসবে 81। ঠিক আছে, তাহলে আমি আর সমান বলতে পারি 9। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধ কত বেরোলো 9 ডেসিমিটার। ঠিক আছে, তাহলে আমাকে প্রশ্ন করেছে যে ট্যাঙ্কটি ব্যাসের দৈর্ঘ্য কত, তাহলে অতএব ব্যাসের দৈর্ঘ্য সমান হচ্ছে 9 × 2 এত ডেসিমিটার, তুমি এটাকে মিটারে করে নিতে পারো, সমান 18 ডেসিমিটার, বা 18 ডেসিমিটারকে মিটার করতে গেলে কী করতে হবে 1.8 মিটার 10 দিয়ে ভাগ করতে হবে। বোঝা গেল, তাহলে এটা গেলো আমার উত্তর। 12টা বলেছে সমান ঘনত্বের একটি লম্ববৃত্তাকার কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল 440 বর্গ ডেসিমিটার, 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন এত কিগ্রা এবং গুঁড়িটির ওজন এত কুইন্টাল হলে গুঁড়িটির ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা হিসাব করে লিখি। আচ্ছা, এটা কাঠের বক্রতলের ক্ষেত্রফল মানে 2πRH, এটা বলে দিয়েছে এত। ঠিক আছে, এবার বলছে 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন, ঘন ডেসিমিটার মানে তার মানে আয়তনটা জানতে হবে আমার। তাহলে 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন হচ্ছে এত কিগ্রা এবং গুড়িটির ওজন এত কুইন্টাল, আচ্ছা গুড়িটির ওজন বলে দিয়েছে এত কুইন্টাল মানে এত এখান থেকে কেজি বেরিয়ে যাবে। তাহলে 1 ঘন ডেসিমিটার কাঠের বা ওজন হচ্ছে 1.5 কিগ্রা, তাহলে 1.5 কিগ্রা কাঠের আয়তন কত 1 ঘন ডেসিমিটার, তাই তো 1.5 কিগ্রা কাঠের আয়তন কত 1 ঘন ডেসিমিটার। তাহলে এত কিগ্রা বা এত কুইন্টাল, কুইন্টাল থেকে কিগ্রা হয়ে যাবে, এত কিগ্রা কাঠের ওজন মানে আয়তন কত সেটা এখান থেকে বেরিয়ে যাবে, এই জায়গা থেকে এখান থেকে আয়তনটা পেয়ে যাব। তাহলে আয়তনটা পেয়ে গেলাম, আর এখান থেকে আমি বক্রতলের ক্ষেত্রফল দেখো, তাহলে এই দুটো এই অঙ্কটার মতো হয়ে গেল, অঙ্কটা একদম 10-এর অঙ্কটার মতো। তাহলে এখান থেকে প্রথমে আমি আয়তনটা বের করে নেবো এই ওজন থেকে আয়তন বের করার পরে তাহলে দুটোকে আবার এই 10-এর মতো করে নেবো। দেখো আমি লিখলাম 1.5 কিগ্রা কাঠের আয়তন হচ্ছে 1 ঘন ডেসিমিটার, তাহলে 1 কিগ্রা কাঠের আয়তন কত 1/1.5 ঘন ডেসিমিটার। এবার 9.24 কুইন্টাল বলেছিল, তাহলে এটাকে কেজিতে করলে কত হবে 9.24 ইন্টু 100, তাহলে কুইন্টালকে 100 দ্বিগুণ করলে কিগ্রা হয়, তাহলে এত ইন্টু 100 কিগ্রা কাঠের আয়তন কত হবে এত কিগ্রা, এত ডেসিমিটার সরি, তাহলে এটা উত্তর হবে দেখবে 600
ডেসিমিটার, ঘন ডেসিমিটার। তাহলে 616 ঘন ডেসিমিটার। তাহলে কাঠের আয়তন পেয়ে গেলাম আমি, মোট কাঠের আয়তন হচ্ছে 616 ঘন ডেসিমিটার। তাহলে লিখব অতএব কাঠের আয়তন 616 ঘন ডেসিমিটার। তাহলে এটা আয়তন পেলাম। আচ্ছা, বক্রতলের ক্ষেত্রফলটা বলে দিয়েছে কত? তাহলে বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 440 বর্গ ডেসিমিটার। বক্রতলের ক্ষেত্রফল 440 বর্গ ডেসিমিটার, তাই তো? তাহলে আমি লিখবো কি? তাহলে আমি লিখবো, ধরি কাঠের গুঁড়ির ব্যাসার্ধ 8 ডেসিমিটার, উচ্চতা h ডেসিমিটার। তাহলে এখান থেকে বলতে পারি অতএব আয়তন সমান সমান হবে কি পাই, আচ্ছা পাই লিখলাম, আর স্কোয়ার এইচ, তাই তো, এত ঘন ডেসিমিটার। ঠিক, তাহলে এত ঘন ডেসিমিটার হলো। তাহলে অতএব আমি এখান থেকে বলতে পারি পাই আর স্কোয়ার এইচ ইকুয়ালস টু হচ্ছে আয়তন। তাহলে আয়তন হচ্ছে এই যে 616, ঠিক আছে। আবার বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল কি 2 পাই আর এইচ এত বর্গ ডেসিমিটার, তাই তো। তাহলে বলতে পারি অতএব 2 পাই আর এইচ এটা সমান সমান দেখো এই যে 440, তাহলে 440। তাহলে এইটা দেখো এবার 10 নম্বরের মতো হয়ে গেছে। আয়তন বলে দিয়েছিল আর বক্রতলের ক্ষেত্রফল বলে দিয়েছিল। তাহলে 10 নম্বর এবার জিজ্ঞেস করেছে যে গুলিটির ব্যাসের দৈর্ঘ্য উচ্চতা কত। তাহলে এবার একদম 10 নম্বর অঙ্কটার মতো হয়ে গেছে। তাহলে তোমরা এটা নিশ্চয়ই 10 নম্বরের মতো নিজেরাই করতে পারবে, যে এইটা এখান থেকে আর এইচ আর এইচ তুলনা করে আর এবং এইচটা মান বের করবে নিজেরা। তারটা বলছে কি, দুই মুখ খোলা একটি লম্ববৃত্তাকার লোহার পাইপের মুখের বহির্ব্যাসের দৈর্ঘ্য 30 সেন্টিমিটার, অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 26 সেন্টিমিটার এবং পাইপটির দৈর্ঘ্য 14.7 মিটার। প্রতি বর্গ ডেসিমিটার এত টাকা হিসাবে ওই পাইপটির সমগ্র তলের আলকাতরা প্রলেপ দিতে কত খরচ হবে হিসাব করে লিখি। আচ্ছা, এটি পাইপ আছে যেটা বহির্ব্যাস এবং অন্তর্ব্যাস। তাহলে বহির্ব্যাস এবং অন্তর্ব্যাস থাকলে সেই পাইপগুলো দেখতে কেমন হয় চলো দেখা যাক। ধরো এই একটা দুই মুখ খোলা পাইপ আছে, যার এটা বহির্ব্যাস বলতে ধরো এটা কেন্দ্র, ঠিক আছে। এখান থেকে ধরলাম এইটা বহির্ব্যাস মানে এই অবধি, তাহলে এইটা হচ্ছে বহির্ব্যাস, ঠিক আছে। তাহলে বহির্ব্যাস আর অন্তর্ব্যাস কোনটা? অন্তর্ব্যাস হচ্ছে এইটুকু, ঠিক আছে, মানে এইটার সঙ্গে এইটুকু। তাহলে এর বহির্ব্যাস এইটা ধরলাম আমি আর, আর অন্তর্ব্যাস এইটুকু ধরলাম আমি স্মল আর, ঠিক আছে। এইবার উচ্চতা দেখো দুটোরই সমান, এইচ দুটোরই সমান। তাহলে আমি এইচ দুটোরই, এটার এইচ যা এটার এইচ তাই, এখানে তাই, আর হচ্ছে বড়টা, ক্যাপিটাল আর হচ্ছে বড়টা, আর স্মল আর হচ্ছে ছোটোটা, ঠিক আছে। এইটাকে বলা হয় আমার কী বলে ফাঁপা বা দুমুখ খোলা চোঙ, ঠিক আছে। দুমুখ খোলা কেন না এইদিকে ঢাকনা নেই, এইদিকে ঢাকনা নেই। আর ফাঁপা কেন না এইটুকু জায়গায় শুধু পুরু আছে আর বাকিটা ফাঁকা ফাঁপা, এই জন্য ফাঁপা। দেখো এই ফাঁপা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল, মানে এই সমগ্র তলটার ক্ষেত্রফল কি দাঁড়াচ্ছে? দেখো বাইরের বক্রতলের ক্ষেত্রফল মানে এই যে বাইরের বক্রতলটা যেটার হচ্ছে আর, তাহলে বাইরের বক্রতলের ক্ষেত্রফল প্লাস ভিতরের বক্রতলের ক্ষেত্রফল প্লাস দুটি বলয়ের মোট ক্ষেত্রফল। তাহলে বাইরের বক্রতল মানে কোনটা? এই যে এই বাইরের যে বড় মানে চোঙটা আছে তার বক্রতলের ক্ষেত্রফল প্লাস এই ভিতরে যে চোঙটা আছে তার বক্রতলের ক্ষেত্রফল প্লাস এই দুটি বলয় মানে এই যে এই এলাকাটার ক্ষেত্রফল। এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। দেখো আর কিছু নাই এর মধ্যে। তাহলে এইবার এই বাইরে বক্রতলের ক্ষেত্রফলটা কত হবে দেখো, এখানে ব্যাসার্ধ বড় আর উচ্চতা এইচ, তাহলে বাইরে বক্রতলের ক্ষেত্রফল হবে 2 পাই আর এইচ প্লাস ভেতরে বক্রতলের ক্ষেত্রফল কত হবে? ভেতরে বক্রতলের ক্ষেত্রফল দেখো এইটার, তাহলে 2 পাই ছোট আর ইন্টু এইচ, তাই তো, প্লাস দুটি বলয়ের মোট ক্ষেত্রফল। তাহলে দুটি বলয়ের মোট ক্ষেত্রফল কত হবে না, এটা হবে দেখো 2 পাই ইন্টু আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে এটা তো একটা বৃত্ত, তাহলে এটা একটা বৃত্তের ক্ষেত্রফল কী হয়? পাই আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে দুটোর কী হবে? 2 ইন্টু পাই আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে এইটা ফাঁপা বৃত্তের যে ক্ষেত্রফল বা আমরা এর আগে বৃত্তের বহির্ব্যাসার্ধ অন্তর্ব্যাসার্ধ যে ক্ষেত্রফল শিখেছিলাম সেটাই, এটা দুটো আছে বলে 2 গুণ হয়ে গেল। তাহলে এইটা হয়ে গেল এর সমগ্র তলের ক্ষেত্রফল এত বর্গ একক। এবার এটাকে তুমি শর্টেও করতে পারো, কিন্তু শর্টে করার দরকার নেই, এরকমই থাক না, অসুবিধা কী আছে। তাহলে সূত্রটা বোঝা গেল, এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র। এইবার
বলে দিচ্ছে অঙ্কটা যে পাইপের বহির্ব্যাস 30 সেন্টিমিটার, তাহলে বহির্ব্যাসার্ধ কত হবে 15 সেন্টিমিটার, তাই 15 সেন্টিমিটার সমান কত ডেসিমিটার সেটা লিখলাম। অন্তর্ব্যাস 26 সেন্টিমিটার, অন্তর্ব্যাসার্ধ 13 সেন্টিমিটার সমান কত ডেসিমিটার সেটা লিখলাম। তারপরে বলছে পাইপটির দৈর্ঘ্য 14.7 মিটার, মানে উচ্চতা এটাই, তাহলে এটা সমান কত ডেসিমিটার সেটাও লিখলাম। ঠিক আছে, এইবার সমগ্রতলের ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে দেখো সমগ্রতলের ক্ষেত্রফল কি আছে, 2πr/h, মানে এই আরটা কোনটা, বড় আরটা, তাহলে 2 × পাই মানে 22-এর সাথে বড় আর মানে বহির্ব্যাসার্ধ, মানে সেটা কত 1.5 ইন্টু এইচ মানে হচ্ছে দেখো 147 উচ্চতা, প্লাস 2πr/h, ছোট আর এইচ, এটা ছোট আর, তাহলে এইটা লিখলাম ছোট আর, প্লাস 2πr² মাইনাস আর স্কোয়ার, মানে বড় আর স্কোয়ার মাইনাস ছোট আর স্কোয়ার, 1.5 স্কোয়ার মাইনাস 1.3 স্কোয়ার, এত বর্গ ডেসিমিটার। এবার এটাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে দেখো এটা কাটাকাটি করলে 7 দিয়ে কাটলে 21 হয়, এখানে 7 দিয়ে কাটলে 21 হয়, তাহলে এটা গুণ করলে দেখো হয় 1386। আচ্ছা, এটা গুণ করলে হয় 1201.2, আর এইটা ক্যালকুলেশন এটা স্কোয়ার করে ক্যালকুলেশন করলে দাঁড়াবে 3.52। তাহলে মোট হচ্ছে, এবার এটা যোগ করতে হবে যে কত হচ্ছে। তাহলে এটা দাঁড়ালো সমগ্র তলের ক্ষেত্রফল এত বর্গ ডেসিমিটার। এবার বলেছে যে প্রতি বর্গ ডেসিমিটারে 2.25 টাকা হিসাবে খরচ হয়। তাহলে লিখবো যে প্রতি বর্গ ডেসিমিতে 2.25 টাকা হিসাবে সমগ্রতল আলকাতরা করতে কত খরচ হবে সমান লিখব 2590.72 ইন্টু 2.25 এত টাকা। ঠিক আছে, তাহলে এটা উত্তর কত হবে, 5829.12 টাকা। তাহলে এত টাকা খরচ হবে। এইখানে একটু ক্যালকুলেশনটা একটু ঝামেলা আছে, তো আমি এখান থেকে কমন দিয়ে করতে পারতাম, তো কমন দিয়ে করার থেকে আমার এমনি ক্যালকুলেশন করাই সুবিধা, যেটা যেটা খুশি তোমরা যেভাবে করতে পারো সেটাই হবে। 14তে কি বলছে, একটি দুই মুখ খোলা লোহার লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের উচ্চতা 2.8 মিটার, চোঙটির অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 4.6 ডেসিমিটার এবং চোঙটি এত ঘন ডেসিমিটার লোহা দিয়ে তৈরি হলে চোঙটির বহির্ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করি। দুমুখ খোলা লম্ববৃত্তাকার ফাঁপা চোঙ, যার উচ্চতা বলে দিচ্ছে, ঠিক আছে, মানে আগের অঙ্কটার মতোই ফাঁপা চোঙ, উচ্চতা বলে দিচ্ছে, অন্তর্ব্যাসের দৈর্ঘ্য বলে দিচ্ছে, এবং চোঙটি এত ঘন ডেসিমিটার লোহা দিয়ে তৈরি, অর্থাৎ চোঙটির আয়তন বলে দিচ্ছে। তাহলে বলছে চোঙটির বহির্ব্যাসের দৈর্ঘ্য কত, অন্তর্ব্যাসটা বলে দিচ্ছে, উচ্চতা বলে দিচ্ছে, বহির্ব্যাসটা বলেনি, আয়তনটা বলে দিচ্ছে। তাহলে এরকম ফাঁপা চোঙের আয়তনের কি হয় চলো দেখা যাক। ধরো এরকম একটা ফাঁপা চোঙ আছে, তাহলে এর আয়তন কী হয়, তাহলে এটা তাই, এটা এখান থেকে এইটা হচ্ছে বড় আর, আর এখান থেকে এইটুকু হচ্ছে ছোট আর। তাহলে বড় আরের যখন আমি মানে বড় আর মানে এই বড়টার আয়তন কী হবে, বড়টার আয়তন হবে দেখো πr²h, তাই তো, আর ছোটোটার আয়তন কী হবে, ছোটোটার আয়তন হবে πr²h। তাহলে ফাঁপা, তো এই জায়গাটা তো ফাঁপা, শুধু এই জায়গাটাও ভরট আছে, তাহলে এদের আয়তন কী হবে, তাহলে বড় এটা থেকে বড়টার আয়তন থেকে ছোটোটার আয়তন বিয়োগ করলেই বেরিয়ে যায়। বা এখান থেকে আমি বলতে পারি যে πr/h কমন গেলাম, তাহলে r² মাইনাস r², এত ঘন একক। এটাই হচ্ছে আমার কি না ফাঁপা চোঙের আয়তন। তাহলে বোঝা গেল, তাহলে ফাঁপা চোঙের আয়তন হচ্ছে যে এই πr²h থেকে πr²h বাদ, ঠিক আছে, কমন নিয়ে এরকম, এটা যদি মনে না থাকে তাহলে এইটুকু মনে রাখবে যে বড়টার আয়তন থেকে ছোটোটার আয়তন বাদ, তাহলে বড়টার বড় আর ব্যাসার্ধ, ছোটোটার ছোটো আর ব্যাসার্ধ, ব্যাস। তাহলে এইবার এখানে সব ডেটাগুলো বলে দিচ্ছে আমার। তাহলে বলো ইয়েগুলো বলে দিচ্ছে কি, উচ্চতা এইচ সমান 2.8 মিটার মানে 28 ডেসিমিটার, অন্তর্ব্যাস 4.6 ডেসিমিটার, তাহলে অন্তর্ব্যাসার্ধ কত হবে অর্ধেক। আচ্ছা, চোঙের আয়তন ভি ধরলাম, সেটা বলে দিচ্ছে 84.48 ঘন ডেসিমিটার, তাহলে বহির্ব্যাসার্ধ আমি জানি না, এটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমি সূত্রটা লিখতে পারি যে আয়তন সমান সমান লিখতে পারি কি, যে এগুলো তো আমি সব লিখে নিচ্ছি, এইচ আর কোনটা, তাহলে পাই আর πr²h মাইনাস পাই ছোট r²h, বা এখান থেকে বলতে পারি এত ঘন ডেসিমিটার। আচ্ছা, এখান থেকে আমি বলতে পারি যে পাই এইচ কমন দিলাম, r² মাইনাস r², বা এখানে r+1 ইন্টু r+r করতে পারি। তাহলে এবার শর্তানুসারে কি বলতে পারি যে এইটা সমানই হচ্ছে এই যে এইটা যেটা বলে দিচ্ছে, তাহলে অতএব আমি লিখতে পারি, আচ্ছা 22-এর 7 লিখলাম, এইচ মানে কত, এইচ মানে 28 ইন্টু r², আচ্ছা r² মানে আমি জানি না, মাইনাস এই ছোটো r² মানে হচ্ছে 2.3 তার স্কোয়ার, এটা সমান সমান কত বলে দিচ্ছে 84.48, অর এখান থেকে আমি বলতে পারি যে r² মাইনাস 2.3 এর হোল স্কোয়ার, এটা সমান সমান কি 84.48। আচ্ছা, এইটা ইন্টু 7টা উপরে চলে গেল, এইখানে 22টা নিচে এলো, 28টাও নিচে এলো, বোঝা গেল। অর এখান থেকে ক্যালকুলেশন করো, ওর আমি বলতে পারি যে r² মাইনাস এটা হয়ে যায় 529, তাহলে 5.2
0.29, এটা হয়ে যাবে কাটাকাটি করলে দেখবে 0.96, আর আর স্কোয়ার ইকোয়াস টু কি তাহলে 0.96 প্লাস 5.29, আর আর স্কোয়ার ইকোয়াস টু দাঁড়াচ্ছে, এটা এখানে যোগ করে দেখবে 6.25 হচ্ছে, আর তাহলে আর সমান কি দাঁড়াচ্ছে √6.25, তাহলে 625-এর বর্গমূল কত হয় 25, তাহলে 2.5 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অতএব বহির এটা ব্যাসার্ধ বেরোলো, তাহলে বহির ব্যাসটা কত হবে, বহির ব্যাস সমান 2.5 ইন্টু 2 এত ডেসিমিটার, তাই তো, তাহলে 5 ডেসিমিটার, এটা এগুলো উত্তর। বুঝে গেল? 15টা কি বলছে, এটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ উচ্চতা যা ব্যাসার্ধ তার ব্যাসার্ধ যা তার উচ্চতার দ্বিগুণ। যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন এত ঘন ডেসিমিটার বেশি হতো। চোঙটির উচ্চতা হিসাব করে লিখি। তাহলে চলো দেখা যাক কী করে করবো। তাহলে লিখলাম, দেখো ধরি ব্যাসার্ধ 8 ডেসিমিটার, তাহলে উচ্চতা দ্বিগুণ যেহেতু, তাহলে অতএব উচ্চতা হবে 2 ডেসিমিটার, তাই তো। তাহলে এখান থেকে আমি আয়তন কী পাবো, পাই আর স্কোয়ার এইচ কী করে, অতএব আয়তন পাই আর স্কোয়ার এইচ ঘন ডেসিমিটার মানে পাই ইন্টু আর স্কোয়ার মানে এই আর ব্যাসার্ধ স্কোয়ার ইন্টু 2r, উচ্চতাটা 2r এত ঘন ডেসিমিটার। ঠিক আছে, বা এখান থেকে আমি লিখতে পারি, দেখো 2πr³ ঘন ডেসিমিটার, এটা হলো আমার কি আয়তন। দেখো যদি উচ্চতা 6 গুণ হতো তবে উচ্চতা হতো 6r ডেসিমিটার, তাই তো। তাহলে সেক্ষেত্রে ব্যাসার্ধ 6 গুণ, তাহলে ব্যাসার্ধ আর হলো উচ্চতা হতো 6r ডেসিমিটার, তাহলে এক্ষেত্রে আয়তন কত হতো, আর পাই আর স্কোয়ার ইন্টু 6r ঘন ডেসিমিটার সমান সমান এখান থেকে বলতে 6πr³ ঘন ডেসিমিটার, এটা হয়ে গেল আমার তখন নতুন আয়তন। এবার বলছে যে আয়তন এত 539 ঘনমিটার ডেসিমিটার বেশি হতো, তার মানে কি এইটা মাইনাস এইটা, এইটা মাইনাস এইটা, এটা সমান সমান হচ্ছে 539 শর্ত অনুসারে। তাহলে শর্ত অনুসারে 6πr³ মাইনাস 2πr³ ইকুয়ালস টু 539, আর আমি বলতে পারি 4 এর বদলে লিখবো 22/7 ইন্টু r³ ইকুয়ালস টু হচ্ছে 539, আর এখান থেকে r³ মানে বলতে পারি যে 539 ইন্টু 7/22 ইন্টু 1/4, তাই তো। এটা আমাকে ক্যালকুলেশন করতে হবে। দেখো এটা 7 দিয়ে কাটলে 11 দিয়ে কাটলে 11 দুগুণে 22, আর এটা 11 দিয়ে কাটলে 49 হয়, আর r³ মানে কত আছে দেখো 49 ইন্টু 7 মানে 7/8 মানে 7/2 এর হোল কিউব বলতে পারি আমি, যেমন উপরে 49 ইন্টু 7 মানে এটা 7 স্কোয়ার, তার মানে 7/2 এর হোল কিউব, আর আর সমান আমি বলতে পারি 7/2। আচ্ছা, আমাকে প্রশ্ন কি করেছে, প্রশ্ন করেছে যে চোঙের উচ্চতা হিসাব করে লিখি, তাহলে আর বেরোলো, এবার উচ্চতাটা আমাকে বের করতে হবে, যে কোনো একটা জায়গায় বসিয়ে দিলে হয়ে যাবে, বসিয়ে দেওয়ার দরকার নেই। তাহলে 2r, তাহলে উচ্চতার সঙ্গে ব্যাসার্ধের সম্পর্ক কি, যে উচ্চতা হচ্ছে দ্বিগুণ, তাহলে অতএব উচ্চতা ইকুয়ালস টু হচ্ছে 2r সমান সমান 2 ইন্টু 7/2 এত ডেসিমিটার, তাই তো, সমান সমান 7 ডেসিমিটার, এটা হয়ে গেল উচ্চতা। বোঝা গেল? 16টা কি বলছে, ফায়ার ব্রিগেডের কোনো একটি দল একটি জল ভর্তি লম্ববৃত্তাকার ট্যাঙ্কারের জল 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের 3টি হোস পাইপ দিয়ে মিনিটে 420 মিটার বেগে ঢেলে 40 মিনিটে আগুন নেভালো। অর্থাৎ 3টে হোস পাইপ আছে, সেখান দিয়ে 40 মিনিটে আগুন নিভিয়েছে। কীভাবে বেরিয়েছে না, 1 মিনিটে জল বেরিয়েছে 420 মিটার বেগে। তার মানে এই 1 মিনিটে এই যে মিটারটা বলেছে এটা কি বলে দিচ্ছে, এটা উচ্চতাটা বলে দিচ্ছে। এর আগে দুটো অঙ্কতে করেছি এরকম। যদি ট্যাঙ্কারটির ব্যাসের দৈর্ঘ্য এত মিটার এবং দৈর্ঘ্য এত মিটার হয় তবে আগুন নেভাতে কত জল খরচ হয়েছে, 1 নম্বর প্রশ্ন। আর 2 নম্বর হচ্ছে ট্যাঙ্কারে আর কত জল রয়েছে। আচ্ছা, তাহলে আগুন নেভাতে কত জল খরচ হয়েছে এটা আমার এই প্রথমটা থেকে পেয়ে যাবে, পাইপের ইয়ে থেকে। তাহলে একটা পাইপ দিয়ে জল কতটা বেরোচ্ছে, আচ্ছা তাহলে 3টে পাইপ দিয়ে কতটা জল বেরোচ্ছে, তাহলে 3টে পাইপ দিয়ে 40 মিনিটে কতটা জল বেরিয়েছে, সেটা হচ্ছে আগুন নেভাতে জল লেগেছে। তাহলে চলো করা যাক। দেখো আমি লিখলাম পাইপের ব্যাস বলে দিয়েছি 2 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে 1 সেন্টিমিটার, কিন্তু এটাকে সেন্টিমিটার না ডেসিমিটার করবো, সমান 0.1 ডেসিমিটার। তাহলে 1 মিনিটে জলস্তম্ভের উচ্চতা 420 মিটার, এটা কেন হলো আগের দুটো অঙ্ক করেছি, তাহলে এত 4200 ডেসিমিটার। তাহলে এবার বলছে যে একটি পাইপ দিয়ে 1 মিনিটে জল বেরিয়েছে, তাহলে কতটা জল বেরিয়েছে, পাই আর স্কোয়ার ইজ করলেই বেরিয়ে যাবে। তাহলে জল বেরিয়েছে দেখো পাই আর স্কোয়ার মানে হচ্ছে 0.1 স্কোয়ার ইন্টু এইচ মানে হচ্ছে 4200 এত লিটার বা এত ঘন ডেসিমিটার, আগে ডেসিমিটার থাক। তাহলে এটা একটা পাইপ দিয়ে বেরিয়েছে, তাহলে 3টে পাইপ দিয়ে 1 মিনিটে কত বেরিয়েছে বের করি।
তাহলে অর্থাৎ 3টি পাইপ দিয়ে 40 মিনিটে জল বেরিয়েছে। এটা 1 মিনিটে বেরিয়েছিল, এটা 40 মিনিটে একবার করে দিলাম। তাহলে এটা 3টি পাইপ দিয়ে যদি 1 মিনিটে বেরোয় ইন্টু 3 হয়ে যাবে, আর 3টে পাইপ দিয়ে যদি 40 মিনিট হয় আরও ইন্টু 40 হয়ে যাবে। তাহলে সেটাই লিখলাম যে 3 ইন্টু 40 এত ঘন ডেসিমিটার বা এত লিটার। তাহলে এই জলটা বেরিয়েছে, তাহলে এটাই আগুন নেভাতে লেগেছে। তাহলে এবার এটা ক্যালকুলেশন করলে বেরিয়ে যাবে কত উত্তর। এটা দেখো কাটাকাটি করে এটা উত্তর আসবে 158 লিটার। আমি একবারে লিটার লিখে দিলাম। তাহলে যেহেতু 1 ঘন ডেসিমি সমান মানে হচ্ছে 1 লিটার। ঠিক আছে, তাহলে 158 লিটার এতটা জল 3টি পাইপ দিয়ে জল বেরিয়েছে, অতএব আগুন নেভাতে জল খরচ হয়েছে এতটা। এবার এটা গেল 1 নম্বর প্রশ্নের উত্তর। 2 নম্বরটা কি বলেছে? 2 নম্বরটা বলেছে যে ট্যাঙ্কারে আর কত জল রয়েছে। এবার তাহলে ট্যাঙ্কারটার আয়তন কত, কতটা জল ধরতে পারে সেটা লিখবো, বের করব, এবং এতটা জল চলে গেছে তাহলে আর কতটা আছে পরে সেটা দেখতে হবে। তাহলে ট্যাঙ্কারটা বের করতে হবে এবার। তাহলে দেখো ট্যাঙ্কারের ব্যাসের দৈর্ঘ্য 2.8 মিটার মানে 28 ডেসিমিটার, ব্যাসার্ধ হচ্ছে কত অর্ধেক 14 ডেসিমিটার, উচ্চতা 6 মিটার বা 60 ডেসিমিটার। তাহলে ট্যাঙ্কারের আয়তন কত হবে? পাই আর স্কোয়ার, আর স্কোয়ার মানে হচ্ছে 14 × 14 × মানে হচ্ছে 60, এত ঘন ডেসিমিটার। তাহলে 7 দিয়ে কাটলে 2 হলো। তাহলে এটা কত হবে? এটা হবে 36,960 এত লিটার লিখে দিলাম। ঠিক আছে, তাহলে ট্যাঙ্কারে জল ধরে কতটা? 36,960 লিটার। তাহলে জল বেরিয়ে গেছে কতটা? 158। তাহলে অতএব জল আছে 36,960 মাইনাস 158 এত লিটার, তাই তো? সমান সমান এটা বিয়োগ করতে হবে, এটা হবে 21,120 লিটার। বোঝা গেল? এটার উত্তর হবে 21,120 লিটার, অর্থাৎ ট্যাঙ্কারে জল পড়ে আছে 21,120 লিটার। 17টা কি বলেছে? 17.5 সেন্টিমিটার ব্যাসের 4টি লম্ববৃত্তাকার ঢালাই পিলারের চারপাশ 3.5 সেন্টিমিটার পুরু বালি সিমেন্টের প্লাস্টার করতে হবে। প্রতিটি পিলার যদি 3 মিটার লম্বা হয় তবে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে হিসাব করে লিখি। আর যদি প্লাস্টারের মশলা তৈরি করতে 4:1 অনুপাতে বালি ও সিমেন্ট মেশাতে হয় তবে কত ঘন ডেসিমিটার সিমেন্টের প্রয়োজন হবে হিসাব করে লিখি। অর্থাৎ পিলার আছে, পিলারটার ব্যাস বলে দিচ্ছে এবং বলে দিচ্ছে চারিপাশে 3.5 সেন্টিমিটার পুরু বালি সিমেন্টের প্লাস্টার করতে হবে। ঠিক আছে, তাহলে কতটা জোরে প্লাস্টার করতে হবে? এটা ওই ফাঁপা চোঙের মতোই হবে আর কি, যে পুরু যেহেতু, তাহলে এটার সঙ্গে যদি এটা যোগ করে দিই তাহলে ওই বহির্ব্যাস পেয়ে যাবো, আর এটা হচ্ছে ভেতরে ব্যাস। ঠিক আছে, তাহলে চলো করা যাক অঙ্কটা। তাহলে আমি লিখলাম অন্তর্ব্যাস, মানে ধরো এরকম একটা পিলার আছে, ঠিক আছে, তাহলে এর বাইরে দিয়ে আমি রং মানে প্লাস্টার করছি, তাহলে এই বাইরে দিয়ে প্লাস্টার করলে তাহলে এটা কি অন্তর্ব্যাস হয়ে গেল, বা অন্তর্ব্যাস থেকে অন্তর্ব্যাসার্ধ বলতে পারবো, আর এইটা কি যাবে বহির্ব্যাসার্ধ, তাই তো? তাহলে ওই জন্য আমি অন্তর্ব্যাস লিখলাম। তাহলে অন্তর্ব্যাসার্ধ কত হবে? অন্তর্ব্যাসার্ধ সমান 1.75/2 এত ডেসিমিটার, ডেসিমিটার করতে হবে সব। আচ্ছা, এইবার এইটা পুরুত্বটা কত বলে দিচ্ছে? 3.5 সেন্টিমিটার। তাহলে পুরুত্ব 3.5 সেন্টিমিটার হলে তাহলে বহির্ব্যাসার্ধ কত হবে? তাহলে এটার সঙ্গে যোগ করতে হবে। তাহলে এটা দেখো, এটা সমান সমান 0.875 হবে। তাহলে এটা বহির্ব্যাসার্ধ কত হবে? তাহলে 3.5 সেন্টিমিটার মানে 0.35 ডেসিমিটার পুরু। তাহলে এর সঙ্গে এটা যুক্ত করে দিতে হবে। তাহলে 0.875 প্লাস 0.35 এত ডেসিমিটার হয়ে গেল। ঠিক আছে, তাহলে সমান সমান এটা কত হবে দেখো, 5 আর 5 10, 7 আর 3 10, আর 1 11, 9, তাহলে এটা হয়ে যাবে 1.225 এত ডেসিমিটার। এটা 350, 875 350, আমি একটু ভুল করেছিলাম। তাহলে 1.225 ডেসিমিটার। এটা হয়ে গেল কি? এটা হয়ে গেল আমার বহির্ব্যাসার্ধ। ঠিক আছে, আচ্ছা এবার উচ্চতা বলে দিচ্ছে। 1 নম্বরের কোশ্চেনটা করছি, যে পিলারের উচ্চতা উচ্চতা কত? 3 মিটার সমান সমান 30 ডেসিমিটার, তাই তো? পিলারের উচ্চতা 3 মিটার মানে হচ্ছে 30 ডেসিমিটার। তাহলে এবার আমি কি করছি? আমি প্লাস্টার করছি। তাহলে এই প্লাস্টার এই বাইরে জায়গাটা করব। তাহলে বাইরে বা মানে গোটাটা প্লাস্টার করব। তাহলে প্লাস্টার করতে আমার আয়তন কত, মানে কতটা বালি সিমেন্ট লাগবে, তাহলে কি সেটা আমার আয়তন দরকার। তাহলে আমার আয়তনটা বের করতে হবে। তাহলে আয়তনের সূত্র কি বলেছিলাম? তাহলে আয়তন হবে পাই আর স্কোয়ার এইচ মাইনাস পাই আর স্কোয়ার এইচ এত ঘন ডেসিমিটার। আর মানে যে বহির ব্যাসার্ধ, আর ছোট আর মানে হচ্ছে
অন্তর্ব্যাসার্ধ, আর এইচটা উচ্চতা। তাহলে এখান থেকে আমি বলতে পারি, দেখো যে এখান থেকে পাই এইচ কমন দিলাম, তাহলে আর প্লাস আর ইন্টু আর মাইনাস আর, এত ঘন ডেসিমিটার। তাহলে এখান থেকে পাই মানে হচ্ছে 22/7, আর এইচ মানে হচ্ছে দেখো এই যে 30। আচ্ছা, আর প্লাস আর মানে হচ্ছে বড় আর ছোটো আর, এটা বড় আর, তাহলে 1.225 প্লাস ছোটো আর মানে হচ্ছে 0.875 ইন্টু 1.225 মাইনাস 0.875, এটা ক্যালকুলেশন করতে হবে, এত ঘন ডেসিমিটার। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত দাঁড়াচ্ছে? তাহলে এটা এটা যোগ করলে দাঁড়াচ্ছে 2.1, আর এটা বিয়োগ করলে দাঁড়াচ্ছে 0.35। তাহলে এবার এটা কাটাকাটি করো, কাট দিয়ে 3×7=21, তাহলে 0.3। তাহলে এটা করলে কত হবে? এটা গুণ করে দাঁড়াবে 69.3 ঘন ডেসিমিটার, তাই তো? এবার এটা কটা পিলার হলো? একটা পিলার আয়তন। তাহলে এরকম কটা পিলার আছে? 4টে পিলার আছে। তাহলে অতএব 4টি পিলার মশলা লাগবে তো। তাহলে 4টি পিলার 4 × 69.3 এত ঘন ডেসিমিটার, এটা সমান সমান হবে দেখবে 277.2 এত ঘন ডেসিমিটার। ঠিক আছে, অর্থাৎ 4টি পিলার তৈরি করতে মশলা লাগবে এতটা। এবার 2 নম্বরের প্রশ্নটা কি বলছে? 2 নম্বরটা বলেছে যে যদি মশলা তৈরি করতে 4:1 বালি আর সিমেন্ট, তাহলে বালি টু সিমেন্ট মেশানো হয়েছে 4:1 অনুপাতে। ঠিক আছে, তাহলে অতএব সিমেন্ট কত অংশ আছে? সিমেন্ট আছে 1/5 অংশ, অনুপাতের অঙ্ক এটা। তাহলে অনুপাতের অঙ্ক হয়ে গেছে এর আগে। তাহলে অতএব আমি বলতে পারি সিমেন্ট লেগেছে কত? সিমেন্ট লেগেছে, তাহলে এইটা হচ্ছে টোটাল সিমেন্ট, তাহলে 277.2 ইন্টু 1/5 এত ঘন ডেসিমিটার। এবার এটা তোমাকে ভাগ করতে হবে, সমান হবে দেখবে 55.44 ঘন ডেসিমিটার, মানে 55.44 ঘন ডেসিমিটার বালি সিমেন্ট আমার লাগবে। আঠারোটা কি বলছে? এটি লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের বহির্ব্যাসের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার, অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। বহির্ব্যাস অন্তর্ব্যাস দুটোই বলে দিচ্ছে। চোঙটির উচ্চতাও বলে দিচ্ছে 36 সেন্টিমিটার। চোঙটিকে গলিয়ে 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট এবং 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের কতগুলি নিরেট চোঙ তৈরি করা যাবে? অর্থাৎ একটা বড় চোঙ আছে যেটা ফাঁপা, যার বহির্ব্যাস বলে দিচ্ছে, অন্তর্ব্যাস বলে দিচ্ছে, উচ্চতা বলে দিচ্ছে। তাহলে ওইটার আমি আয়তন বের করতে পারবো। যখন আমি একটা জিনিস গলিয়ে আরেকটা বানাচ্ছি, তখন মনে রাখতে হবে যে দুটোর আয়তন সমান হবে। ধরো একটা বল গলিয়ে আমি চোঙ বানালাম, বা চোঙ গলিয়ে বল বানালাম, বা চোঙ গলিয়ে চোঙই বানালাম। তাহলে প্রত্যেকের ক্ষেত্রে আমি যদি চোঙ গলিয়ে চোঙ বানাই, তাহলে প্রথম যে চোঙের আয়তন, পরের যে চোঙের আয়তন, এই দুটো সমান হবে। তাহলে আমার আয়তন দুটো এখান থেকে সমান করতে হবে। তাহলে এটার থেকে আমি আয়তনটা পেয়ে যাবো প্রথম চোঙটার, দিয়ে দ্বিতীয় চোঙটার আয়তন আমি পেয়ে যাবো। এবার বলছে কটা হবে এরকম। তাহলে কটা হবে সেটা বের করতে গেলে কী করতে হবে না, প্রথম চোঙের আয়তনকে দ্বিতীয় চোঙের আয়তন দিয়ে ভাগ করতে হবে। বোঝা গেল? তাহলে চলো করা যাক। তাহলে লিখলাম, দেখো প্রথম চোঙের বহির্ব্যাস 16 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, অন্তর্ব্যাস 12 সেন্টিমিটার, তাহলে অন্তর্ব্যাসার্ধ করতে হবে 6 সেন্টিমিটার, আর উচ্চতা বলেছে 36 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমি আয়তন বের করতে পারবো। তাহলে লিখবো অতএব আয়তন, দেখো আয়তন দেখো পাই আর স্কোয়ার এইচ মাইনাস পাই আর স্কোয়ার এইচ, এখানে আর এইচগুলো কি সেটা তোমরা লিখে নেবে। এত ঘনসেমি আমি এটা অ্যাকচুয়ালি ঘন একক লেখা দরকার, তো আমি ঘনসেমি একবার লিখে দিলাম। তাহলে এইখানে কি হবে? তাহলে এখান থেকে কমন যাবে কি, পাই এইচ কমন গেল, তাহলে পাই এইচ ইন্টু আর প্লাস আর ইন্টু আর মাইনাস আর তুমি করতে পারো, বা এটা রেখে দিতে পারো। তাহলে এত ঘনসেমি হলো। তাহলে এইবার আমি সব বসাবো, যে পাই ইন্টু এইচ মানে হচ্ছে উচ্চতা 36 ইন্টু আর প্লাস আর মানে হচ্ছে এই আর আর, তাহলে 8×6 = 14। তাহলে আমি একবারে 14 লিখে দিলাম, ইন্টু 8 - 6 মানে হচ্ছে 2 এত ঘন সেন্টিমিটার। ঠিক আছে, এটা তুমি কাটাকাটি করতে পারো, নাও করতে পারো, এটা রেখে দিতে পারো। তাহলে এত ঘন সেমি। ঠিক আছে, এটা কি আয়তন বেরোলো প্রথম চোঙের। এবার দ্বিতীয় চোঙের একইভাবে বের করতে হবে। তাহলে লিখলাম, দেখো দুটি চোঙের দ্বিতীয় চোঙের ব্যাস হচ্ছে 2 সেন্টিমিটার, ব্যাসার্ধ 1 সেন্টিমিটার, তাহলে অর্ধেক, উচ্চতা আছে 6 সেন্টিমিটার। তাহলে আয়তন কত হবে? আয়তন এখানে পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই আর স্কোয়ার মানে হচ্ছে এই 1 স্কোয়ার, মানে 1 × 1 × এইচ মানে হচ্ছে 6 এত ঘন সেন্টিমিটার। তাহলে কটি পাওয়া যাবে? অতএব দ্বিতীয় চোঙের সংখ্যা কটা হবে? প্রথম চোঙের আয়তন বাই দ্বিতীয় চোঙের আয়তন, তাহলে 22/7 ইন্টু 36 ইন্টু 14 ইন্টু 2 বাই 22/7 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু 6 এত টি। এবার এটা দেখো 22/7 22/7 কেটে গেল, 6 দিয়ে কাটলে 6×6 = 36। তাহলে কত হলো? 6 × 12 × 14 সমান 168 টি, অর্থাৎ 168টি তৈরি হবে। বোঝা গেল?
তাহলে এইখানে বড় প্রশ্নগুলো এখন আমাদের শেষ হলো। এখনও অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলোর করতে বাকি আছে। তাহলে পরে ভিডিওতে আমরা ওই অঙ্কগুলো করব। আশা করি তোমরা এই সব অঙ্কগুলো বুঝতে পেরেছো এবং নিজেরাই এখন করতে সক্ষম হবে। অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি মন দিয়ে দেখার জন্যে এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্যে, আমাদের ভিডিওগুলোকে লাইক করার জন্য এবং শেয়ার করার জন্যে। যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে বা কোনো কোয়ারিজ থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও, যাতে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি। অবশ্যই বন্ধুদেরকে এই চ্যানেলটি সম্পর্কে জানাতে তোমরা ভুলবে না। অনেক অনেক ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হবে।